আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনার কাছ থেকে শুরু অনেক করি যে ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনি যুক্ত হয়ে সময় দিচ্ছেন। হাদি হত্যাকাণ্ডের পর আমরা মানে একদম রিসেন্ট ঘটনা থেকে এটা দিয়ে শুরু করি। এনসিপিতে মানে খুলনার এনসিপি প্রধান মোতালেব শিকদার তাকেও প্রকাশ্যে মাথায় গুলি করা হয়েছে এবং তার অবস্থাও সংকটাপন্ন, যদিও বা পুলিশ বলছে যে সেখানে নারী ঘটিত কিছু বিষয় আশয় ছিল। কিন্তু আমি যেটা প্রশ্ন করতে চাই, সামনে নির্বাচন, এখন দিনে দুপুরে বা প্রকাশ্যে এরকম আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে এরকম হত্যা চেষ্টা করা হচ্ছে বা হত্যা করা হচ্ছে, কি শুরু হলো? কি মনে হচ্ছে আপনার কাছে? দেখেন একটা জিনিস কি, এই গুলি করে বলেন, হত্যা করা বলেন, হত্যা প্রচেষ্টা বলেন, যাই বলেন, এগুলো তো এক ধরনের অপরাধ, তাই না? তো যে কোনো অপরাধ হতে থাকে অথবা হয়ে থাকে অথবা অপরাধীরা আগ্রহী হয় কখন? যখন তারা জানে যে অপরাধগুলো করে পার পাওয়া যায়, যখন তারা বুঝে যে অপরাধগুলো করলে আমার দিকে কেউ নজর দেবেন, বরঞ্চ আমার অপরাধকে ঢাকার জন্য, ঢেকে দেওয়ার জন্য, লুকিয়ে রাখার জন্য কেউ কেউ, ক্ষমতাবানদের মধ্যে কেউ কেউ অন্য আরেকটা ঘটনার অবতারণা করবে। যেমন আমি একটা আপনাকে এক্সাম্পল দিয়ে বলি। হাদি শুক্রবার দিন নিহত হলেন, তারপরে কিন্তু এক সপ্তাহের বেশি সময় পার হয়ে গেছে। এই সময় দেশে অনেক কিছু, হাদির মৃত্যুকে কেন্দ্র করে অনেক আলোচনা হয়েছে। কিন্তু হাদির চিকিৎসা নিয়ে আলোচনা হয়েছে, সিঙ্গাপুর নিয়ে যাওয়া নিয়ে আলোচনা হয়েছে, সিঙ্গাপুর মারা যাওয়ার পর হইচই হয়েছে, মিডিয়াতে আগুন ধরানো হয়েছে, মিডিয়ায় ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে, সবশেষ হাদির জানাজাকে নিয়েও রাজনীতি করা হয়েছে। হাদির জানাজা কত বড় হয়েছে এটা নিয়ে আলোচনা, নতুন একটা আলোচনা তৈরি করা হয়েছে। কিন্তু এত কিছুর মধ্যে যেটা মূল আলোচনা সেটা কিন্তু হচ্ছে না। সেটা হলো হাদির অপরাধীকে কি ধরা হচ্ছে, হাদির অপরাধীকে ধরার জন্য কতটুকু সরকার অগ্রসর হতে পেরেছে, এই আলোচনা কিন্তু কেউ করছে না। ইনকিলাব মঞ্চ তারা একটা আলটিমেটাম দিয়েছিল, 24 ঘন্টা আলটিমেটাম। এর মধ্যে 24 পেরিয়ে 48 ঘন্টা হয়ে গেছে। এই আলটিমেটামকে গভর্নমেন্টের পক্ষ থেকে কেউ কোনো পাত্তা দিয়েছে বলে মনে হয় না আমার কাছে। হুম। কিন্তু মানে গভর্নমেন্টের তাদের পক্ষ থেকে তাদের পাত্তা তো খুব একটা কোনো কিছুতেই দেয় না। আমি আপনার কাছে এটাও একটু জানতে চাই যে, ওই যে ইনকেলাব মঞ্চের ২৪ ঘন্টা থেকে ৪৮ ঘন্টা হয়ে গেল। সেখানে আমরা দেখছিলাম যে যিনি আসলে আল্টিমেটাম দিয়েছিলেন সেই ইনকেলাব মঞ্চের সদস্য সচিব তিনি ব্রিফ করছেন, আব্দুল্লাহ আল জাবের। তিনি ব্রিফ করছেন যে আম মানে যিনি আল্টিমেটামটা দিয়েছিলেন তিনি বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি পদত্যাগ করবেন। ফাইজলামি করেন? সারাক্ষণ খালি ভ্যাটকাইতেছেন, বুইড়া ভাম, হত্যাকারীদের বিচারের আওতায় না আনা পর্যন্ত কোথাও যাইতে পারবেন না। মানে তিনি বলেছিলেন আল্টিমেটাম ২৪ ঘন্টার, এখন বলছেন কোথাও যাইতে পারবেন না। এটা মানে এটা কেমন মনে হচ্ছে? দেখেন, ওনাদের দাবি ছিল দুটো। একটা হলো যে এটা কি করতে হবে, হত্যাকারীকে ধরতে হবে। আর দ্বিতীয় দাবিটা ছিল এই যে গত 7 দিন পার হয়ে গেল, এই 7 দিনে আপনারা কি কি করেছেন এটা আমাদের কাছে প্রকাশ করেন। এবং এই জন্য তারা দাবিটা করেছিল স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র বিষয়ক জিনিস বিশেষ সহকারী সহকারী। খুদাবক্স চৌধুরী, উনি আবার সাবেক আইজিপি, উনাকে তারা বলেছিল। এই দুইজন লোককে যে ইনক্লুড করলো তারা, এটা কিন্তু আমার কাছে খুব প্রশংসনীয় মনে হয়েছে। প্রশংসনীয় মনে হয়েছে এই কারণে, আসলে খুদাবক্স চৌধুরী কিন্তু পুলিশটাকে মূলত নিয়ন্ত্রণ করেন। যারা পুলিশে চাকরি করেন এরকম কেউ থাকলে আলাপ করে দেখবেন, খুদাবক্স চৌধুরী আসলে ভার্চুয়ালি পুলিশকে চালান, এটা সবাই জানে। কারণ উনি একসময় আইজিপি ছিলেন, সেই হিসেবে এদের উপর তাদেরকে ভালো নিয়ন্ত্রণও আছে, উনি এগুলি করেন। এবং তাদের কাছে যে দাবিটা করেছে, আপনারা এই 7 দিনে কি করেছেন ভাই, এটা আমাদের একটু বলেন, এই দাবিটাই মনে করি খুব একটা লজিক্যাল দাবি ছিল। কিন্তু কিছু কি বলেছে কেউ? বলেনি। না বলে তাদের আলটিমেটাম গুলো পাত্তা দিয়েছে? দেয়নি, কিছুই হয়নি। এখন শোনা যাচ্ছে, যতটুকু শুনলাম, আজ সত্য মিথ্যা আমি জানি না, গুজব তো কত কিছু ছড়ায়, যে বোধহয় নতুন একজন উপদেষ্টাকে নিয়োগ করা হবে, যাকে নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে। এবং এই যে চৌধুরী কেউ না, উনি তো আসলে পুলিশ বিষয়ে কথা বলার চেয়ে পেঁয়াজের দাম হুম। অথবা পটলের উৎপাদন নিয়ে বেশি আগ্রহী। তাকে হয়তো ওই দিকেই পাঠিয়ে দেওয়া হবে যে আপনি কৃষি মন্ত্রণালয় দেখেন। এগুলো আমরা দেখি, এরকম কথা শোনা যাচ্ছে। তো এই আলোচনাগুলো হচ্ছে কেন? তাহলে যাকে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দেওয়া হবে, এখন কেউ কেউ এটাও বলছে যে যাকে দেওয়া হচ্ছে, দেওয়া হবে, যার নাম শোনা যাচ্ছে, তাকে কি এই দায়িত্বটা দেওয়ার জন্যই এইগুলি তৈরি করা হয়েছিল, এই আনরেস্ট গুলো তৈরি করা হয়েছিল? এই প্রশ্নও কিন্তু কেউ কেউ করছে। হুম, হুম। কাজে আলটিমেটলি
এই সরকারের যে ক্যারেক্টার, আমি তো এটা বহুদিন হ্যাঁ, আগে এই থেকে যে বলি, এটা দেয়ার একটা নন জন্যই কি সিরিয়াস এই আনরেস্ট পরিকল্পনা। আপনি যে প্রশ্ন করছেন বা অনেকের মধ্যে যে এই প্রশ্নটা আছে, এই মানে আনরেস্টটা তো আগেও দেখা গেছে। প্রথম আলো ডেইলি স্টারের সামনে জিয়াফত করা, মানে এগুলো ভেঙে দিতে হবে, সেই অ্যাটেম্পটা তো আগেও হয়েছে। তাহলে এবারে কেন তাকে দায়িত্ব দেওয়ার জন্যই বলে মানে এই প্রশ্নটা উঠছে? হ্যাঁ, এইটাই হলো মূল প্রশ্ন, যে এই ওনার যদি অদক্ষতাকেই বিচারে আনা হয়, তাহলে সে অদক্ষতাকে দেখার জন্য হুম, কিন্তু 1.5 বছর অপেক্ষা করতে হয় না, মানে 1 বছর 4 মাস অপেক্ষা করতে হয় না, আরো আগেই দেখা গিয়েছিল এবং আরো আগেই তাকে সরানো উচিত ছিল। হুম, কিন্তু এতদিনে হয়তো কারো না কারো খায়েশ হয়েছে যে আমি হয়তো এটার দায়িত্ব নিব, আমার কিছু মিশন আছে, হুম। ওগুলো আমি ফুলফিল করব। হতে পারে কিন্তু, কারণ আমার যার নাম শুনছি, হ্যাঁ, কার তিনি নাম যদি হন শুনছেন? তাহলে কার সেটা কিছু নাম হতে শুনছেন পারে। জনাব মাসুদ কামাল? না, এটা আমি বলাটা আমার জন্য ঠিক নিরাপদ না, হবে না, কারণ আমি আমি কারণ আমি আমি তো দেখছিলাম পরে আমি যদি না দেখছিলাম হয়। একজন অনুসন্ধানী সাংবাদিক নাজমুস সাকিব তার ফেসবুক মানে স্ক্রল করতে করতে আমি দেখছিলাম তিনি বলছেন যে খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা তাকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদে দেয়া হতে আমিও পারে। সেরকমই শুনেছি, আচ্ছা। বাট এখন এটা সত্য মিথ্যা তো বলতে পারবো না। এখন উনি যদি হন, তাহলে হয়তো আমাদের প্যারিসে থাকা যে ইউটিউবার সাহেব আছেন উনি খুশি হবেন, কারণ উনি তো শুরু থেকে তো এই লোকটাকে নানাভাবে প্রজেক্ট করছিলেন যে উনি সবচেয়ে যোগ্য লোক, ওনাকে আনা হোক। ওনার হাতে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বটা আসে, তাহলে হয়তো ওনার অনেক মিশন, ওনার অনেক প্রজেক্ট হয়তো এর মাধ্যমে উনি হয়তো বাস্তবায়ন করতে পারবেন। হতে পারে কিন্তু অনেক কিছু। আচ্ছা। এই যে মানে কিছু আরও প্রশ্ন ছিল কিন্তু এদিকে যেহেতু আলোচনা চলে আসলো এদিকে একটু জিজ্ঞাসা করি যে এই প্রথম আলো ডেইলি স্টারে হামলার পরে ঘটনায় দেখলাম 17 জনকে গ্রেপ্তার করেছে। আর সবশেষ আমি যেটা দেখেছি পরে আরও গ্রেপ্তার হয়েছে কিনা জানি না। 31 জনকে শনাক্ত করা হয়েছে, 400 থেকে 500 জনকে অজ্ঞাত হিসেবে আসামি করা হয়েছে। কিন্তু যাদেরকে আসলে যারা আসলে মানে এরা তো দেখা গেল ফিল্ডে তাদেরকে কিন্তু যারা এটা করতে বললো এরা তো স্বতঃস্ফূর্তভাবে এসেছে কি এরা মানে যারা হামলা করেছে এটাও একটু প্রশ্ন করি, নাকি যারা আসলে হামলা করতে বললো তাদের নাম তো কেউ মুখেও আনছে না? দেখেন, আজকে এই সম্পাদক পরিষদ এবং সংবাদপত্র মানে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন, নোয়াব না। যেটাকে বলা হুম, হয়, তাদের একটা যৌথ একটা সভা ছিল, মবের বিরুদ্ধে আলোচনা সভা ছিল, এবং সেখানে সমাজের বিভিন্ন শ্রেণীর লোকজন এসেছে, রাজনৈতিক নেতৃবৃন্দ এসেছেন এবং সাংবাদিকরাও গিয়েছে। সেই সভায় নাহিদ ইসলাম একটা কথা বলেছেন, এবং উনি বলেছেন যে এই প্রথম আলো এবং ডেইলি স্টারের সামনে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার সঙ্গে সরকারের একটা হুম। অংশ জড়িত আছে। এখন এই অভিযোগটাকে আপনি কিভাবে নেবেন? এই এটা অভিযোগ একটা কিন্তু বড় নুরুল অভিযোগ। কবিরও করছেন। জি। নুরুল কবির, হ্যাঁ, হুম, নুরুল কবির তো উদাহরণ দিয়ে বলেছেন হুম, যে উনি এত লোককে ফোন করেছেন, এত লোককে ফোন করেছেন, কেউ ওনার ফোনের কোনো, ফোনের যে কারণে ফোন করেছে সেই কাজটা কেউ করতে পারেনি হুম, অথবা করতে চায়নি। তার মানে কি, তারাও চেয়েছে ঘটনাটা ঘটুক। এই যে এই দুইটা কথা যদি আপনি মাথায় রাখেন, তাহলে কিন্তু বুঝবেন যে সরকারের মধ্যে এখন যারা চেয়েছেন তারা কেন চেয়েছেন। এরকম কিন্তু 23 জন লোক ছিল ডেইলি স্টারে, তারা মারাই যেত রে ভাই, আমাদেরই বন্ধু বান্ধব, আমাদেরই কলিগ, তারা মারা যেত। যাক, ভাগ্যক্রমে এখন যদি তারা মারা যেত, কার লাভ হতো, কি লাভ হতো? এতে কি দেশের সম্মান বাড়তো? এতে কি সরকারের সম্মান বৃদ্ধি পেত, নাকি সরকার পড়ে যেত? আমরা এই মাঝখানে আরো কিছু কথা শুনেছি কিন্তু, একটু বিপ্লবী সরকার গঠন করতে হবে। তাহলে কি সরকারকে ফেলে দেওয়া সহজ ছিল? বিপ্লবী সরকার গঠনের মতলব ছিল কি, ছিলটা কি আসলে? হুম। এবং সেই বিপ্লবী সরকার কি সরকারের মধ্য থেকে একটা অংশ চাচ্ছিল যে এই মানে ডক্টর ইউনূস সরে যাক, অন্য কেউ আসুক? না হলে নুরুল কবিরের সেই টেলিফোনে কোনো সাড়া মিলল না কেন? এগুলো সবই কিন্তু প্রশ্ন। কিন্তু আপনি এই প্রশ্নগুলো যদি পাশাপাশি দাঁড় করান, তাহলে কিন্তু আপনি একটা জিনিস ভিজুয়ালাইজ করতে পারেন যে আসলে কিন্তু দেশটা খুব সহজ সরল পথে অগ্রসর হচ্ছে না। সরকার যারা আছেন তারাও সহজ সরল পথে যাচ্ছেন না। তা তো বোঝাই এখন যাচ্ছে। এটা কিন্তু কেন, জনাব মাসুদ এটা কামাল, আলোচনা হতেই পারে। এই যে নাহিদ ইসলাম বলছেন বা নুরুল কবির বলছেন বা সাধারণভাবে আমাদের সবার মনেই প্রশ্ন উঠছে যে সরকারের ভেতরেও কেউ আছে কিনা, তাছাড়া কেন হলো না? এমনকি প্রেস সচিব তিনিও শেষ পর্যন্ত তার চোখ খুলেছে, তিনি দেখতে পাচ্ছেন মব আর কি, আগে তো প্রেশার গ্রুপ দেখতেন এখন মব দেখতে পাচ্ছেন এবং তিনি একটু কম অসহায়ত্ব প্রকাশ করছেন যে তিনি আসলে কিছু করতে পারলেন না। মানে তিনিও বেশ একটা আবেগী টাইপ এক ধরনের একটা স্ট্যাটাস দেখছিলাম তার, যে তিনি কিছুই করতে পারলেন না, অসহায়ত্ব মানে কারা সরকারের ভেতরে, যার কারণে সরকারের ভেতর থেকে আবার অসহায়ত্ব হচ্ছে, যারা আসলে এই হামলা হ্যাঁ, করাচ্ছে আবার আর এক পক্ষ অসহায়ত্বর কথা বলছে। এই প্রেস সেক্রেটারির কথা নিয়ে আমার মানে কি বলবো আর আমি? আপনি একটা খ্যাপা সারকে ছেড়ে দিয়েছেন, ছেড়ে দেওয়ার পর আপনি বলছেন যে আরে আমার এই বাগানটাকে নষ্ট করে দিল। তবে ছাড়ার আগে খেয়াল ছিল না? আপনি তো মবটাকে আগে
রিকগনাইজ করেছেন একটা প্রেশার গ্রুপ হিসাবে। তার মানে কি আপনি এই মবটাকে সম্মানিত করেছেন। এই প্রেস সেক্রেটারি কিন্তু করেছিলেন উনি। এবং উনি বোঝানোর চেষ্টা করছেন যুক্তি দিয়ে এটা আসলে মব না, এটা হলো প্রেশার গ্রুপ। কারণ প্রেশার গ্রুপ যখন আগুন জ্বালাই দিছে, আগুন কিন্তু আগে জ্বালাইছে। দেখেন কতগুলি জিনিস আমি বলি আপনাকে, এগুলো খুবই দুঃখজনক। কতগুলি বিষয় এরকম ভাঙচুর আগুন এর আগেও জ্বালানো হয়েছে, কিছু বলা হয়নি। কিন্তু যেই দিন এই দুইটা ভবনে আগুন জ্বালানো হয়েছে, সেদিন সায়নটা আগুন জ্বালানো হয়েছে, সেদিন তারপরে দিন উজিজিতে ভাঙা হয়েছে, সেদিন আবার 32 নম্বরে যাওয়া হয়েছে। ওগুলো নিয়ে কিন্তু কোনো কথা নাই। আপনি 32 নম্বর নিয়ে কিন্তু একটা কথা বলবেন না। তার মানে 32 নম্বর ভাঙলে কোনো অসুবিধা নাই, ওটা হলো প্রেশার গ্রুপ। আর যেহেতু আপনার প্রথম আলো এবং ডেইলি স্টার যেহেতু পাওয়ারফুল, অতএব এটা বব। ভাই এটা তো কাজটা একই, ক্যারেক্টার তো সেম। আবার দেখেন দুদিন ধরে মিটিং হচ্ছে, কান্নাকাটি চলছে, বিচার হচ্ছে, 20 জন না 22 জনকে ধরে ফেলাইছে, অনেক কিছু কিন্তু গভর্নমেন্ট করতেছে। কেন করতেছে? প্রথম আলো একটা বড় পত্রিকা, টিকে থাকতে হলে প্রথম আলো পত্রিকার সাপোর্ট লাগবে। প্রথম আলো ডেইলি স্টার কত বড় পত্রিকা এটা বোঝার জন্য কিন্তু বেশি দূরে যাওয়া লাগে না। আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দুইটা পত্রিকার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করছিল এবং বলে কেউ যুদ্ধ ঘোষণা করছিল। সেই যুদ্ধে কিন্তু শেখ হাসিনা জিততে পারে নাই। এইটাই হলো প্রথম আলো এবং ডেইলি স্টারের স্ট্রেংথ। তো সেরকম একটা শক্তিশালী পত্রিকাকে তারা তো হাতছাড়া করতে চাচ্ছে, এখন তারা মায়া কান্না কিন্তু আমাকে কাঁদতেছে। একটু বলেন, ওই 17 জন বা 20 জন 21 জন যাই হোক না কেন, তাদেরকে গ্রেপ্তার, তারা তো ওইখানে হামলায় অংশগ্রহণকারী চুনোপুটি, মানে তাদেরকে গ্রেপ্তার করে প্রথম আলো ডেইলি স্টার কনভিন্সড হয়ে যায় যে আচ্ছা সরকার, যেটি ডক্টর ইউনূস ফোন করে তাদেরকে বলছেন, সম্পাদক 2 সম্পাদককে, যে তারা পাশে আছেন, ডক্টর ইউনূস পাশে আছেন, মানে এটিতে প্রমাণ হবে যে তিনি আসলে শুনেন বা সরকার পাশে ভাই, আছে। এখানে হাজার রকম পলিটিক্স চলে। প্রথম আলোই কি চায় যে এর পেছনে যারা আছে তাদের চেহারা উন্মোচিত হোক? তা তো চায় না। ঘটনা ঘটছে অন্য কারণে, কাউকে একজনকে আনতে হবে সামনে, এটাও হতে পারে। কি হয়েছে আমি জানি না। দেখেন প্রথম আলো ভবনটা কি ইম্পর্টেন্ট, আঘাতটা কোথায়? আঘাতটা কি ভবনে, নাকি আঘাতটা সাংবাদিকতার উপর? আঘাতটা কি সাংবাদিকের উপর নয়, উপর তো মত প্রকাশের স্বাধীনতার উপর নয়, এটার উপর তো সত্য কথা সঠিক কথা বলার উপরে নয়, এটার জন্য তো। আপনি ভাবেন তো, যখন নাকি 32 সময় ভাঙা হলো, প্রথম আলো ওই সময় পত্রিকাগুলো খুলে দেখেন, তারা কি এটাকে মব বলেছিল? তখন তারা মব বলে নাই, কিন্তু প্রথম আলো বলে নাই। যখন তার নিজের গায়ে লাগছে তখন মব হচ্ছে। আচ্ছা আপনি ধরেন আনিস আলমগীরকে ধরে নিয়ে গেল, আনিস আলমগীর কি করছিল ভাই? কথাই তো বলছে, আর তো কিছু করে নাই। আনিস আলমগীর কেবল কথা বলেছেন, আর তো কিছু করেন নাই। কারণ কথা বলার অপরাধে আনিস আলমগীরকে আপনি সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে ধরে নিয়ে গেলেন। কে প্রতিবাদ করেছে? সম্পাদক পরিষদ ছাড়া আর কেউ প্রতিবাদ করে নাই। বিদেশি যারা নাকি সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করে, এরকম 4-5টা প্রতিষ্ঠান কিন্তু প্রতিবাদ করেছে। কিন্তু আমাদের দেশে এক সম্পাদক পরিষদ ছাড়া আর কেউ প্রতিবাদ হয়, তাও একটা মানে মেরে প্রতিবাদ আর তো কিছু না। কেউ মাঠে নামছে, কেউ মাঠে নামে নাই। কেউ নামে নাই যে আনিস আলমগীর একক একটা ব্যক্তি, আর এরা হলো একটা স্ট্রং ইনস্টিটিউশন। এখন এইটাই হলো মূল কারণ। কিন্তু আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন যে প্রথম আলোই কি চায় যে তাদের পেছনে কারা, মানে হামলাকারীর পেছনে কারা, সেটাকে উন্মোচন করতে বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। কেন আপনার মনে হয় যে তারা চায় না? আমি বলি শোনেন, তারা, আমি যেটা মনে করি, তারা দুঃখ পেয়েছে, কিন্তু তারা সেটা উন্মোচন করতে চায় না। কেন চায় না? নিজের গায়ে লাগাতে দুঃখ পেয়েছে, কিন্তু চায় না কেন জানেন? যে এই যে সরকার, এই সরকার আসলে যেটা প্রথম আলোর গভর্নমেন্ট, এটা তো প্রথম আলো ডেইলি স্টারের গভর্নমেন্টের ভাই। আপনাকে বুঝতে হবে, প্রথম আলোতে নিয়মিত কলাম লিখতেন এরকম এর লোক এখানে অনেক আছে। আসিফ নজরুল বলেন, অথবা যোগাযোগ উপদেষ্টা যিনি আছেন ওনার কথা বলেন, এখানে অনেক আছে। আবার প্রথম আলো যাদেরকে প্রমোট করতো সেরকম লোক এখানে আছে। এটা তো তাদের গভর্নমেন্ট। কাজেই ওই মানে এভাবে কি বলা যায় তাদের গভর্নমেন্ট? ধরেন কলাম লিখতেন, কলাম তো অনেকেই অনেক পত্রিকায় লেখেন, আপনি বিভিন্ন গণমাধ্যমে কথা বলেন, বিভিন্ন জায়গায় লেখেন বা যান, এখন আপনি তো তার লোক হয়ে যাচ্ছেন না নিশ্চয়ই? মানে কিছুটা তো হচ্ছি, হচ্ছে কিছুটাই কি হচ্ছি না, একদম হচ্ছি না। আমি উদাহরণ দিয়ে বলি, আমি আপনার অনুষ্ঠানে নিয়মিত অনুষ্ঠান করি, ঠিক আছে, আবার আরেকজনের অনুষ্ঠান করি না। এখন এখানে কি আপনার প্রতি আমার সঙ্গে একটা সম্পর্কটা ওই যারটা করি না তার চেয়ে একটু বেটার না? হ্যাঁ, সম্পর্ক বেটার হতে পারে, কিন্তু তাই আপনি বলে একদম ইগনোর করতে পারবেন না ভাই, একদম ইগনোর করতে পারবেন না।
কিছু না কিছু থাকে। 111 সময় এটাই 111 মানে প্রথম আলো এবং ডেইলি স্টার এরাই তো 111 গভর্নমেন্টকে করেছে, প্রমোট করেছে, করে নাই? তারা অস্বীকার করতে পারবে? করেছে। তো এখন কি অন্যরা করে না, তারা কি কারণে করলো? এবং এটা তাদের সাথে সম্পর্ক তো আছে, এটা তারা তো প্রমোট করেছে। এবং এই গভর্নমেন্ট, এই সরকার প্রধান প্রথম ইন্টারভিউ তো তাদেরকে দিয়েছে। কাজে একদম কোনো সম্পর্ক নাই ভাই, এটা বলতে পারবেন না। কিছু না কিছু এখন তারা কি করতে যাচ্ছে, তারা ওই ইনস্টিটিউশনটাকে ভাঙতে যাচ্ছে না। তারা বলছে ঠিক আছে, একটা ভুল তোমরা করে ফেলেছো। যেখানে দেখেন আরো তো অনেক জায়গায় ভাঙছে। প্রধান উপদেষ্টা কি অন্য অন্য জায়গাগুলিতে ফোন করছে? করে নাই তো। কেন করে নাই? উনি কি তাদের প্রধান উপদেষ্টা ছিলেন না? যে কোনো একজন নাগরিক তার বাড়ি আপনি ভেঙে দিলেন, প্রধান উপদেষ্টা উচিত ছিল তাকে ফোন করা। বাদ দেন নাগরিকের কথা। এই যে ভালো কাজে দীপচন্দ্র দাসকে মারলো, আগুনে পুড়ে মারলো, বাংলাদেশের ইতিহাসের ঘটনা আমি কখনো দেখি নাই। মেরে গাছে টাঙ্গায় তো আগুন দিয়ে পুড়ে যায়, দেখি নাই কখনো ভাই। দীপচন্দ্র দাসকে প্রধান উপদেষ্টা ফোন করছিল? করে নাই কেন? বা কেন একজন করে নাই? বিএনপি নেতার বাড়িতে প্রথম আলো নিয়ে আগুন বিতর্ক দিয়ে। আছে, শুনেন, জি। প্রথম আলো নিয়ে বিতর্ক আছে, এমনকি হাদিকে নিয়েও বিতর্ক আছে। হাদি তো মানুষ, হাদি অনেক যেহেতু সে নিয়মিত কথা বলতো, তার অনেক কথাই কিন্তু শুনতে শোভন ছিল না, এটা অস্বীকার করা যাবে না। আবার তার ভালো দিকও ছিল। কিন্তু দীপচন্দ্র দাসের দোষটা কি ভাই? তাকে নিয়ে বিতর্কটা কি বলেন আপনি? তাকে নিয়ে কি বিতর্ক? একটা নিরীহ লোককে মেরে ফেললেন, বলা হচ্ছে কি সে নাকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করছে। এখন পর্যন্ত কেউ বলতে পারে না সে কি বলছে। এখন পর্যন্ত কেউ বলতে পারে নাই যে দীপচন্দ্র দাস কি কথাটা বলেছে। র্যাবের ব্রিফিং শুনলাম তো আমি, র্যাবের ব্রিফিং যিনি করেছেন তিনি বলেছেন যে আমরা জিজ্ঞাসা করেছি, কেউ বলতে পারে না সে কি বলছে। তার মানে কিছুই বলতে পারে নাই। হুজুগে একটা লোককে আপনি মেরে ফেলছেন, এবং মারার পর সেই মৃত্যুকে কেন্দ্র করে আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের সম্পর্ক অবনতি হচ্ছে। তো তার মৃত্যুটা একদম কিন্তু খেলনা কিছু না। প্রধান উপদেষ্টা তার ফ্যামিলিকে ফোন দিছে? ফোন দেয় নাই। প্রধান উপদেষ্টা বলছে সে হাদির সংসারের দায়িত্ব নিল, পরিবারের দায়িত্ব নিল। তো দীপচন্দ্র দাসের সংসারের দায়িত্ব কে নিবে? ভাই আপনি যখন সরকারে থাকবেন আপনার কাছে সবাই সমান হতে হবে, আপনি তো পারেন নাই। তো আমি তুলনা করছি না, কিন্তু আমি তুলনা করছি না, কিন্তু আমার কথাটা হলো কি যে উনি পেয়েছেন, ওনারটা ভালো, আমি আপত্তি নাই কোনো। তো উনি যে পেলেন না, ওটাকে ওনাকে যদি ফোন করতেন তাহলে কি হাদি অপমান হইতো? যদি দীপচন্দ্র দাসকে প্রধান উপদেষ্টা ফোন করতেন তাহলে কি হাদির কোনো অপমান হইতো? হাদির ভাই বোন মা বাবা এরা কি আপত্তি করতো? করতো না। তো আপনি করেন না কেন? তার মানে আপনিও পলিটিক্স করেছেন, উনিও পলিটিক্স করেছেন, জি। সমানভাবে সবাইকে আপনি জি, দেখতে আপনি পারেন নাই। বলছেন যেটা যে প্রথম আলো ডেইলি স্টারকে ফোন করলেন দীপচন্দ্রকে না কেন? প্রথম আলো ডেইলি স্টারের সম্পাদকদেরকে গানম্যান দিচ্ছেন আরো কয়েকজন রাজনীতিকদের শুনছি জামাতের আমির থেকে শুরু করে এলডিপির অলি আহমেদ, জোনায়েদ সাকি, এনারা গানম্যান পাচ্ছেন, নিরাপত্তা, বিশেষ নিরাপত্তা পাচ্ছেন। কিন্তু ওই যে আপনি দীপচন্দ্রের কথা বলছেন, দীপচন্দ্রদের কি হচ্ছে? আচ্ছা, মাহফুজা নাম যেটি বললেন যে মানে তাদের সাংবাদিকদের হত্যার জন্য একদম তাদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে সাংবাদিকদের। সেই সাংবাদিকদের নিরাপত্তারই বা কি হলো? মানে নিরাপত্তা দেওয়ার সময় শুধু বড় বড় লোকদের, আর ধরার সময় চুনোপুটিদের। স্বাভাবিক তো, এটাই তো আমাদের রাষ্ট্রের চরিত্র। আমাদের রাষ্ট্রের চরিত্র হলো এটা, যে যে বড় মানুষ তাকে আমি সাপোর্ট দিব, তাকে আমি হেল্প করব গরিবের টাকা দিয়ে। ওই যে গানম্যানের বেতন, ওই বেতনের জন্য কি মাহফুজ আনাম কি আমার চেয়ে বেশি ট্যাক্স দেয় গভর্নমেন্টকে? তার ইনকামের একটা মানে আপনার যে একটা দেয়া সালাই কিনে 2 টাকা দিয়ে সেও গভর্নমেন্টকে ট্যাক্স দেয়, ভ্যাট হিসেবে। তো তার টাকা নিয়ে আপনি বড় বড় মানুষরা গানম্যান নিচ্ছে। এইটাই যে রাষ্ট্রের চরিত্র। রাষ্ট্রের চরিত্র হলো এটা। আমি ট্যাক্স ফাইল করি, সাবমিট করি, 10 টাকা 20 টাকা ট্যাক্স ফাইলের জন্য আমাদের অনেক কিছু হয়। আর ডক্টর ইউনূস 666 কোটি টাকা মাপ পেয়ে যায়। এটাই তো রাষ্ট্রের চরিত্র। জি, যেটা এখন বুঝতে এইখান থেকে বেরোবেন কিভাবে? একটা প্রশ্ন একটু করি যে মানে আপনাকে নিয়ে অনেক রকম সামাজিক যোগাযোগের মধ্যে অনেক হুমকি ধামকি হয় যে রইল বাকি 2 এরপর আপনি, বা আরো অনেক রকম হুমকি ধামকি আছে। আপনি কি গানম্যান বা আপনি কি কোনো নিরাপত্তার ব্যাপারে চিন্তা করেন? না, আমি করি না, আমি চাইও না, আমি কোনো কিছুই চাই না। আমি এই দেশের 8-10টা সাধারণ নাগরিক যেভাবে চলে আমি সেভাবেই চলতে চাই, এবং এইভাবে চলে যদি আমার মৃত্যু হবে কিছু করার নাই। আমি গানম্যান না নিলেও করতে পারি, গানম্যান নিলেও করতে পারি। যে যারা গানম্যান নিচ্ছে এরা কি সব অমর নাকি? এরা কি অমর?
এরা কি আরো 500 বছর বাঁচবে নাকি ভাই? 500 বছর তো বাঁচবে না। গানম্যান তার মৃত্যু ঠেকাতে পারে? গানম্যানকে আজরাইলকে ঠেকাতে পারে? না, কিন্তু একটা পারছে স্বাভাবিক কিন্তু মৃত্যু আর অস্বাভাবিক মৃত্যুর মধ্যে পার্থক্য আছে না? সবাই তো স্বাভাবিক মৃত্যু কোনো চায়। পার্থক্য নাই। দুইটা মৃত্যুর মাটি নিচে যাবো, আপনি কি করবেন? হুম। আমি এগুলো মনে করি না। শোনেন, রাষ্ট্রের দায়িত্ব হলো প্রত্যেকটা নাগরিককে নিরাপত্তা দেওয়া, হুম। এবং সেই নিরাপত্তা প্রত্যেকটা নাগরিকের সঙ্গে একজন করে বন্দুকধারীকে রেখে দিলে হবে না। সেটার একটা এনভায়রনমেন্ট তাকে ক্রিয়েট করতে হবে। সেইটা যতক্ষণ সেই রাষ্ট্র করতে না পারবে, সেই রাষ্ট্রের যা দায়িত্ব নিয়েছে সরকার, তারা হলো ব্যর্থ সরকার। এবং তাদের এই ব্যর্থতা এখনো তো আমি বলার সাহস পাচ্ছি না, আপনি সাহস পাচ্ছেন না। হুম। কিন্তু একদিন যদি আলোচনা হবে যে আপনি একজন ব্যর্থ শাসক ছিলেন, আপনার মৃত্যুর পর আলোচনা হবে। আপনার যেমন এখন আলোচনা হয় যে বঙ্গবন্ধু বিরাট নেতা ছিলেন, উনি আমাদের দেশটাকে স্বাধীনের মহানায়ক ছিলেন, আমাদের মুক্তিযুদ্ধের মহানায়ক ছিলেন, কিন্তু পরবর্তী সময়ে 2-3 বছরে উনি শাসন করতে যে প্রমাণ করেছেন, উনি শাসক হিসেবে ভালো ছিলেন না। এটা কিন্তু বলতে হবে, যতদিন আপনি বলেন না কেন, যত ওনার মেয়ে আসুক, মেয়ে এসে বাবাকে মহানায়ক বানাই দেয়, কিন্তু এটা টিকবে না। ইতিহাসে যার যা প্রাপ্য সে তারা পাবে, এবং ডক্টর ইউনূসও পাবে। ডক্টর ইউনূসের তার সেই আপনার ক্ষুদ্র ঋণ দিয়ে উনি কি অর্জন করছেন, আর সরকারের দায়িত্ব নিয়ে 1.5 বছরে কি কি বিসর্জন দিয়েছেন, সব আলোচনাই হবে। এগুলো নিয়ে ওনাকে মরতে হবে। গার্মেন্ট থাকলেও মরতে হবে, না থাকলেও মরতে হবে, কোনো সমস্যা নাই, এবং এগুলোই থাকবে ওনার জি। এপিটাফে লেখা থাকবে। কিন্তু সেই পুরনো প্রশ্নটা আবার একটু ফিরি, যে যারা আসলে এই হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের নির্দেশনা দিচ্ছেন, পুলিশকে বলছেন যে মানে সেই হামলা ভাঙচুর যেন নির্বিঘ্নে করতে পারে, তারা যেন তাদেরকে না আটকায় ইত্যাদি নানা রকম, তাদের নামটা কেউ, যদি এটা অপরাধ হয়ে থাকে, যদি এটা আসলে ঠিক কাজ হয়ে থাকে, রাষ্ট্র মনে করে, তাহলে তো ঠিকই আছে। আর যদি এটা অপরাধ হয়ে থাকে, তো তাদের নামটা কেউ কেন আনছে না? বা মানে ধরেন ভারতে পলাতক আওয়ামী লীগ নেতা। ক্ষমতা আছে না ভাই, হ্যাঁ, এই কারণে আপনি বলেন, এই যে গুম হয়েছে না, গুম তো হয়েছে, গুম কারা করাইছে? যখন গুম হয়েছে তখন তাদের নাম আসছে সামনে, যখন তারা চলে গেছে তখন তো আসলে এখন তো গুম সব জানা বিষয়টাই যাচ্ছে। সামনে খুব একটা আসতো না, কোনো মানে খুব আসতো না, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এখন স্বীকার তো করতো না সামনে আসছে, এখন আমাদের। তো সামনে আসছে অপরাধটা, কিন্তু অপরাধীকেও ওই দেখা যাচ্ছে তারা সময় প্রকাশ্যে বলছে যদি না, অপরাধ হয়ে থাকে। ওই সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলতো না যে গুম হয় নাই? অনেক সময় হয় না হুম, যে হুম। অর্থনৈতিক সংকট, ব্যবসা বাণিজ্য লস হয়েছে, নিজেরাই তারা গা ঢাকা পালিয়ে দেয়, গেছে, হ্যাঁ। অনেকে প্রেম করে পালিয়ে গেছে মেয়েদের নিয়ে, এরকম কিন্তু প্রায় হ্যাঁ, বলতেন। হ্যাঁ। তা আমি ওকে বলছিলাম যে ভাই, যদি প্রেম করে একটা মেয়েকে দেশে পালিয়ে যায়, তাহলে তো মেয়েটাও তো হারাই যাবে। হুম। কোন কোন মেয়ে হারাইছে ব্যয় করেন খুঁজে, তো তা তো ব্যয় করতে পারেন না। কারণ এই কিন্তু এই প্রশ্নটা কে করবে? এই প্রশ্নটা তো তখন করছে, তার সে পাতা দেয় নাই। নিয়মটা কি ছিল এই সমস্ত দেশে? হয়নি জানেন, যাদের কথা যত জোরে বলতে পারে হুম। তার কথা তত এস্টাবলিশড হয়। না, জনাব মাসুদ কামাল, কার মানে কথা কতটা অপরাধ লজিক দুইটা যদি এটা না। এইরকম তো না, বিষয়টা হচ্ছে একটা হচ্ছে গুম, সেটি অপরাধটাই অস্বীকার করা হচ্ছে যে এরকম অপরাধ হয় নাই, সেটা ওই আমলে আমরা দেখেছি। টুকটাক যা অভিযোগ আসতো, বলা হতো যে এরকম কোনো অপরাধ হয় না, ওই যে আপনি যা বলছেন প্রেম করে পালিয়ে গেছে বা অর্থনৈতিক কারণে পালিয়ে গেছে, কিন্তু এখন তো চোখের সামনে দেখা যাচ্ছে যে এই ঘটনাটা ঘটেছে, এবং ঘটেছে, এই ঘটনাটাকে অস্বীকারও করতে পারছে না। কিন্তু যারা পেছন থেকে বললো, এবং পেছন থেকে না প্রকাশ্যে এসে বললো, তাদের নাম কেউ বলছে না। মানে যদি এটা অপরাধ হয়ে থাকে, অপরাধটা যদি স্বীকার করা হয়ে থাকে, তাহলে যারা আসলে এটার আহ্বান করছে বা নির্দেশনা দিচ্ছে, তাদের নামটা আসবে না কেন? দেখেন, এখানে রাজনীতি আছে রে ভাই। যেমন ধরেন, আমি উদাহরণ দিয়ে বলি আপনাকে। নাহিদ ইসলাম বলল সরকারের একটা অংশ এর সঙ্গে জড়িত আছে, বলছে তো, সে নাম বললো না কেন? সে তো জানে, সে যখন এত বড় পলিটিক্যাল পার্টি লিডার, সে জানে দায়িত্বপূর্ণ ব্যক্তি একজন, সে নাম বলে না কেন? সেও নাম বলে না। সে আগে আগে একবার বলে নাই, অনেক সরকার তার এখান থেকে পালানোর ব্যবস্থা করতেছে, চলে যাচ্ছে, হ্যাঁ, নাম বলছে? নাম বলে নাই তো। আবার দেখেন আরেক, আপনি খেয়াল আছে কিনা, এক সাবেক সচিব সাত্তার সাহেব, সে বলছিল যে 8 জন উপদেষ্টার দুর্নীতি গোয়েন্দা রিপোর্ট তার কাছে আছে। একজন নাম ধরে বলছে 8 জন উপদেষ্টা, নাম বলছে? জামায়াতের নাম নায়েবে বলে নাই কেন? আমিরও বলছিলেন উপদেষ্টাদের হ্যাঁ, ফোন আলাপ নাকি আছে। অনেকের টেলিফোন কল তার কাছে আছে, নাম বলে না কেন? এই সবগুলি ধান্দাবাজ। ধান্দাবাজ করে আমি বলি, দুইটা কারণে তার নাম বলে না। প্রথমত, ভয়ে বলে না, যে আমি বললে আমার সমস্যা হতে পারে, আমারও তো অনেক ঝামেলা আছে, আমার গুলিও সে জানে, তখন আমারটা সে বলে দিবে, আমি ভাই ভয়ে বলবো না। এটা একটা কারণ হতে পারে। আরেকটা হতে পারে, এটার মাধ্যমে তারা ব্ল্যাকমেল করে, যে আপনার নাম কিন্তু আমি কয়ে দেবো, আমার কিছু দেন। তারা কিছু দেয়, হয় মাল খায়,
অথবা ভয় বলে না, হুম, অথবা ধমক খায়। এখন কোনটা হয়েছে কে জানে, কিন্তু হুম, আমি মনে করি তাদের বলে দেওয়া উচিত। হুম, বলেন আপনারা, হুম। বলেন এটা না মনে কোনো। হচ্ছে ওই যে একটা আগে একটা ভাইরাল বক্তব্য পাওয়া যেত না, এখন তো অনেক কিছু ভাইরাল, আগে এত কিছু ভাইরাল হতো না। মুন্সিগঞ্জের এক বিএনপি নেতা বলছেন নাম বলবো না, নাম বললে চাকরি থাকবে না। এখন কি সেই রকম একটা অবস্থা যে নাম বললে আসলে চাকরি থাকে না বলে নাম বলা না। কিন্তু ধরেন এই উপদেষ্টাদের নাম ভয়ে বলছে না বা ব্ল্যাকমেল করছে বলছেন না, তাদের নামটা কিন্তু কেউ জানেও না, মানে প্রকাশ্যে ঠিক কার কার কথা বলছেন একটা ধারণা হয়তো অনেকে করেন। কিন্তু এখানে আমার প্রশ্নটা বিশেষ করে এখানে যারা বলছেন, যারা, তারাও তো লুকায় লুকায় বলছেন না যে তারা গোপনে ষড়যন্ত্র করে বলছেন, তারা প্রকাশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আহ্বান করে বলছেন। কিন্তু তাদের কথা সরকার কখনো বলছে না যে তারা আছেন এর পেছনে। যদি অপরাধ হয় তাহলে, আর যদি অপরাধ না হয়, যদি তারা যা বলছেন যেটি আসলে ভেঙেই দেওয়া উচিত, গুড়িয়ে দেওয়া উচিত, তাহলে ফাইন। কিন্তু যদি অপরাধ হয় তাদের নাম কেন আনে না? সরকার তাদের কিন্তু বলছে না কেন? বললে দুটো ঘটনা এখানে ঘটে। একটা হলো বলার সঙ্গে সঙ্গে তাদেরকে রিকগনাইজ করা হচ্ছে, যে একটা বিষয়। আরেকটা বিষয় হলো তারা তো এই সরকারের আওতার বাইরে, হুম। তাদেরকে তো চাইলেই সরকার আনতে পারছে না দেশে, তারা বিদেশে বসে বসে করতেছে, তো আকাম কুকাম এরকম আওয়ামী করছে। লীগ নেতারা বিদেশে, তাদের বিরুদ্ধে এখনো মামলা হচ্ছে না? হচ্ছে তো। হচ্ছে, হ্যাঁ। কিন্তু এখন এটা গভর্নমেন্ট, এটা গভর্নমেন্ট মনে করে এটা এইটার লোক পাগলামি করলো, এটা আমার লোক। গভর্নমেন্ট এটা মনে করে, ওদেরকে মনে করে আমার লোক না, অতএব মামলা হয়। হুম। ভাই আমি তো আগেই তারা বললাম যে এত গালি সরকার দেন তো তারপরেও মনে করে যে আমার ব্যক্তিক লোক। নয়। মানে তারা তো হ্যাঁ, প্রকাশ্যে গালি দেন গভর্নমেন্টের, একদম ডক্টর ইউনূস দেখ, থেকে শুরু করে, তারপরেও তাদেরই লোক। হতেই পারে গালি, তাও নিজের লোক। হুম, নিজের গরু যদি গুতায়, সমস্যাটা কি? যে গরু দুধ দেয় তার দিয়ে একটা লাথিও খাওয়া যায়, হুম, তারা তো ওইভাবে চিন্তা করে। কারণ কি বলবেন, মানে কেন বলে না? অথবা তাদের কোনো মেরুদণ্ড নাই, অথবা তাদের গন্ডারের চামড়া, এটা কি বলবে? আবার তারা যেগুলি বলে, হয়তো তাদের কাছে তথ্য প্রমাণও আছে, হয়তো ঘটনা সত্য হইতে পারে। আমি যখন নাকি গভর্নমেন্ট কিছু না বলে, যখন আপনার সম্বন্ধে একজন সম্বন্ধে বললো এই যে তুমি এত এত টাকা চুরি করছো, বললো, সে কোনো আওয়াজ দেয় না, চুপ করে থাকে। তার মানে কি? সে তাহলে কিল খেয়ে কিল হজম করতেছে, ঘটনা সত্য, তাহলে সে আওয়াজ দেয় না কেন, জবাব দেয় না কেন? ঘটনা সত্য হইতে পারে। ওরা তো সমস্ত উপদেষ্টাদের নিয়ে এগুলি বলে, যে কে কে কত টাকা বাড়ছে, কে কিভাবে টাকা পাচার করছে, হুম, উপদেষ্টাদের নিয়ে বলে না তারা? বলে। কেউ কোনো জবাব দেয় না কেন? তারপরে তারা তারা মনে করে আরে ও তো বুঝে ফেলেছে, আমি জবাব দিলে যদি তথ্য প্রমাণ হাজির করে দেয়, দরকার নেই, চুপচাপ থাকি, কিছু টাকা টুকা দিয়ে থামাই। হইতে পারে ভাই, আমি জানি না কি এটা। হুম, বাট আমার কথাটা হলো কি, আমার সম্পর্কে আপনি বলেন একটা কথা, আমি ছাড়বো? আমার সম্পর্কে ইলিয়াস আলী, ইলিয়াস হোসেন আমার সম্বন্ধে অনেক কিছু বলছিল, আমি ছাড়ছি? আমার সম্পর্কে তো পিনাকিও বলছিল, আমি ছেড়েছি? আমি বলছি তো, আসেন ভাই, চ্যালেঞ্জ, আপনি আসেন, আপনি কি করবেন আমার বলেন। আমি চ্যালেঞ্জ করেছি, প্রমাণ করেন আপনি। তো এই প্রমাণ করার জন্য যে মেরুদণ্ড থাকা দরকার, আনফর্চুনেটলি তারা বড় হইতে পারে, তাদের সেই মেরুদণ্ড নাই, তারা এই জন্য সব সহ্য করেন। আমি তো আমি সহ্য করি না, আমি তো সহ্য করি না। তখন কি করবেন আপনি? না, তাদের সেই আত্মবিশ্বাস নাই, তাদের সেই মেরুদণ্ড নাই, তাদের সেই সততা নাই। হুম। মানে আমি আমার মনে করি তাহলে, তাই। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে এই চুনোপুটিদের কেন ধরা হচ্ছে, যাদেরকে হামলা করতে দেখা যাচ্ছে? তারা তো মানে স্বতঃস্ফূর্তভাবে এসে হামলা এইটা করছে বিষয়টা ধরারও কেন? একটা ইতিবাচক, হ্যাঁ, এটা ধরারও একটা ইতিবাচক দিক আছে। ইতিবাচক দিকটা কি? যেমন ধরেন, প্রথম আলোতে যাদেরকে ধরা হয়েছে, একজনকে দেখলাম ধরছে, সে তার কাছ থেকে নগদ 50,000 টাকা পাইছে, হুম, আর সে একটা টিভি কিনছে, একটা ফ্রিজ কিনছে, ওগুলো উদ্ধার করা হয়েছে। হুম, তার মানে এই লোকগুলি কি আসলে চোর? বেসিক্যালি এগুলি চোর। চোর গুলি তারা আসলে এখানে পাঠাইছিল, ওই বলছে তোমরা একটা লেবাস পরে যাও, যাতে নাকি তোমাদের তৌহিদি জনতা, তোমরা যদি বলো তাহলে লোকে মানবে, এবং তোমরা এগুলো করো, করে তুমি যা পাবা নগদ পাবা, এটি তোমার লাভ। হইতে পারে না, কিন্তু নাও হইতে পারে, আবার হইতেও পারে, আমি মনে করি হয়েছে। এরা এখানে গেছে, যা চুরি চামারি করে যা পাইছে লুটপাট করে নিয়ে গেছে। সুবিধাটা হলো কি, যখন আপনি এদেরকে ধরে ফেলাবেন 2 দিনের মধ্যে, তখন এরপর যখন তারা আহ্বান জানাবে, তখন এই চোরগুলি আর যাবে না। চোরগুলি ভাববে যে এই যে একটা ফ্রিজ, একটা টিভি পাওয়ার জন্য, অথবা একটা দেখলাম যে একটা হারমোনিয়াম নিয়ে যাচ্ছে, বড় একটা হারমোনিয়াম সে মাথায় করে নিয়ে নিয়ে যাচ্ছে, হুম, তো এই ছায়ানট থেকে। তো এইগুলি কিন্তু তখন তারা আই যাবে না, তারা ভাববে এটা করলে তো আমি ধরা খাবো। এইটার একটা পজিটিভ দিক আছে। এরপরে যখন ডাকবেন আর লোক পাবে না। হুম, কাজেই যখন এদেরকে কেউ ধরে না, তখনই কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটতে থাকে, যে আমাদের কেউ ধরবে না, আমি এরে গালাগালি করবো, পুলিশের গালাগালি করবো, আর্মিরে গালাগালি করবো, আর নগদ যেটা পাবো ওটাতে ফ্রিজ কিনবো, টিভি কিনবো, হুম, অসুবিধাটা কি? হুম, কাজে এইটা ধরারও একটা ইতিবাচক দিক আছে আমি মনে করি। কিন্তু এটা কখনোই বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি মূল জায়গায় হাত দিতে না পারবেন।
মানে এবং সেটা এই চোর ধরারও সরকারের হাত কিছু দেওয়ার ইচ্ছাও নাই। ছিচকা চোর ধরার কিছু বেনিফিট আছে, কিন্তু ওই যে রাঘব বোয়াল যাদের কথা আপনি বলছেন, আমরা দেখলাম মানে যারা প্রবাস থেকে হুমকি বা এই আহ্বানগুলো জানাচ্ছেন তার বাইরেও আমরা দেখলাম রাকসু, ভিপি, তারপরে জাকসু সেক্রেটারি শিবিরের তারাও এরকম বলছেন যে প্রথম আলো ডেইলি স্টার না ভাঙলে প্রকৃত স্বাধীনতা অর্জন হবে না, এবং তারপরে তাদের বিরুদ্ধে তাদেরকে শো কজ নোটিশও করা হয়েছে জামাতের পক্ষ থেকে, শিবিরের পক্ষ থেকে, এবং তারা এটা দায় অস্বীকার করছে, বলছেন তারা এটা ব্যক্তি দায়। আবার একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিবির নেতা শহীদুল্লাহ হলের সাহিত্য সম্পাদক একদম ছবি সহ এসেছে যে তিনি আসলে এটার মধ্যে আছেন, এই হামলার মধ্যে আছেন, কিন্তু শুনেন, হ্যাঁ এখানে তারা অবশ্য দায় অস্বীকার করছে বলে। না না, এটা পার্টি দায়িত্ব অস্বীকার করানো কিছু যায় আসে না। জামাত কি বললো, শিবির কি বললো, তো কিচ্ছু যায় আসে না। কথা হলো উচ্চারণটা কে করেছে, যিনি উচ্চারণ করেছেন এই কথাটা, আমি তো বলবো তার উস্কানিতে এইগুলি ঘটছে, এবং সেই ব্যক্তিটাকে আইনের আওতায় আনা উচিত, জরুরি ভিত্তিতে উচিত। কিন্তু আমার ধারণা আমাদের সরকারের সেই ক্ষমতা নাই, সেই সাহস নাই, তারা পারবে না আনতে। তারা যদি পারে, আমি চ্যালেঞ্জ করলাম, তারা যদি পারে তাহলে আমি বলবো ঠিক আছে আমি ভুল বলছিলাম। পারবে না, আনা উচিত। যে কোনো সেন্সিবল গভর্নমেন্ট হলে পরে অলরেডি রাকসুর ভিপিকে এখন আইনে আওতায় আনতো, তাকে ধরতো। তোমার উস্কানি কর, আপনি বলেন তো আনিস আলমগীর কি করছে রে ভাই? আনিস আলমগীর কি কাউকে মাঠে নামাই দিছিল? এরা তো মাঠে নামাই দিছে। তাকে ধরতে পারে, এদেরকে ধরেন না কেন? কেন আপনার আত্মীয় লাগে, এই জন্য আত্মীয় লাগে তো ওদের। মানে তাহলে উস্কানির এই সংজ্ঞাটা কি গল্পটা চেঞ্জ ধরবে হয়ে না। গেছে, যে সরকারের বিরুদ্ধে বলে সেটা উস্কানি, আর ও মানে অন্য কিছু হলে সেটা উস্কানি না, এরকম কি হ্যাঁ, উস্কানির সংজ্ঞা? সরকারের সমালোচনা করলে ওটা উস্কানি, হুম, আর যদি সরকারের সমালোচনা না করে দেশের ক্ষতি করেন, ওটা কোনো উস্কানি না। আপনি ভাবেন প্রথম আলোতে এবং ডেইলি স্টারে এই যে ঘটনাগুলো ঘটাইছে, আগুন বলেন, ভাঙচুর বলেন, যাই বলেন, এটা থেকে কেবল প্রথম আলোর ক্ষতি হয়েছে? সারা দেশের ক্ষতি হয়েছে। সারা দুনিয়ার কাছে আমাদের ইমেজটা কোথায় যায় ডুবছে বলেন আপনি? এটা নিয়ে কি সরকার ভাবে? ভাবে না। এই সরকার মানে আপনার চরম ভাবে আঘাত করে কাকে? যখন নাকি সরকারের কেউ সমালোচনা করে তাকে। এটা তো সরকারের ক্যারেক্টার। সাধারণত যারা নাকি দুর্বল হয়, যে সমস্ত শাসকরা, যে সমস্ত সরকারও দুর্বল থাকে, মানসিক ভাবে দুর্বল থাকে, চারিত্রিক ভাবে দুর্বল থাকে, তারা এই ধরনের কাজ করে। জি, একটু ভারতের সাথে সম্পর্কের বিষয়েও কথা বলবো, তবে তার আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটু শেষ করি। যে সিইসি যেমন হাদির ঘটনার পরে বলেছিল, হত্যা চেষ্টার পরে বলেছিলেন যে এটা বিচ্ছিন্ন ঘটনা, হাদি হত্যাকাণ্ডের পর। আজকে যখন খুলনার ঘটনা ঘটছে বা আজকে পরিস্থিতি যখন যেই অবস্থায় আছে, সেই সময় তিনি বলছেন যে ভোটের দিন যত এগিয়ে আসবে তত ভয় তত কেটে যাবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি তত ভালো হবে। আপনি কি মনে করেন ভোটের দিন আসতে আসতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে? শুনেন, ওনার এই আশাবাদ কোন বাস্তব ভিত্তির উপর নির্ভর করে নয়। একটা বয়স্ক লোক তো, আপনি ভাবেন উনি কত বছর আগে রিটায়ার করছেন বলেন তো আপনি? এটা রীতিমতো বৃদ্ধ একজন লোক। তো ওনার চিন্তা ভাবনা এরকমই হবে। পুরো উল্টো ঘটনা ঘটবে, আমি বলো পুরো উল্টো ঘটনা ঘটবে। কারণ যতই দিন যাবে, যতই নির্বাচন ঘনিয়ে আসবে, ততই এগুলো বাড়তে থাকবে। আমি বাড়ার কারণগুলি আপনাকে বলি। এই যে রাজনীতি করে না, জামাত রাজনীতি করে, এনসিপি রাজনীতি করে, আপনার বিএনপি রাজনীতি করে, কেন করে? তাদের রাজনীতি হলো ক্ষমতায় যাওয়ার জন্য। কারণ ক্ষমতায় যাওয়ার দিন যত ঘনিয়ে আসবে, তত তারা তাদের চেহারাগুলি প্রকাশ করতে থাকবে, তত তাদের চেহারার ঘুমটাগুলি উন্মোচিত হতে থাকবে। এবং সেখানে কিন্তু সবাই ক্ষমতায় যাওয়ার কথা, সবাই দেখবে লোকগুলো ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে গেছে। এর মধ্যে আবার সরকার আরেক আকাম করছে। সেই আকামটা হলো যে প্রত্যেক প্রার্থী গানম্যান নিতে পারবে, নিজে গানম্যান নিতে পারবে। একজন প্রত্যেক প্রার্থী অস্ত্রের লাইসেন্স নিতে পারবে, নিজে অস্ত্র বহন করতে পারে। আচ্ছা, আপনি একটা দৃশ্য একটু ইমাজিন করেন তো, একজন লোক গ্রামের একজন, মানে মনে করেন আপনার আমাদের চাচি খালা এরকম মনে করেন 60-70 বছর বয়সে একজন ভদ্র মহিলার কাছে গেছে ভোট চাওয়ার জন্য। তার এক হাতে একটা পিস্তল, আরেক হাতে একটা লিফলেট। ভাবেন তো দৃশ্যটা। তো এটা কি কোনো সেন্সিবল কাজ হচ্ছে? আপনি 20,000 লোককে বলবেন তোমরা অস্ত্র নিতে পারবা, যেদিন ইলেকশন শেষ হবে সেই দিন থেকে তো অস্ত্রগুলি আবার তাকে ফেরত দিতে হবে। কাকে ফেরত দিবে? সে তো অস্ত্রগুলি কিনছে টাকা দিয়ে। যখন লাইসেন্স দিবে তো টাকা দিয়ে কিনছে, তুই কি করবে অস্ত্রগুলি নিয়ে? আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, তার 2-2টা অস্ত্র ছিল। সে অস্ত্রগুলি কি করছে? এখন জমা দিছে। সে তো এখন প্রার্থী হয় নাই, জমা দিছে। সে তো মন্ত্রীর কোটায় পাইছিল, তার তো অস্ত্র পাওয়ার বয়স হয় নাই।
ওই অস্ত্রগুলি কই? এই প্রশ্ন কেউ করে না, এই প্রশ্ন কেউ করে না। তো আপনি কি বলবেন এটা? আপনি এদের কিছু বলার নাই তোর ভাই, এগুলি বললে তো কোনো লাভ নাই। মানে সরকার নিজেই এগুলি করতেছে, আপনি কি বলবেন? মানে একটা মানে নন সিরিয়াস গভর্নমেন্টের যা যা বৈশিষ্ট্য থাকা উচিত এই সরকারের সব আছে তার। এর মধ্যেই এইবার বাস্তবতা বা পরিস্থিতির মধ্যেই ফিরছেন তারেক রহমান। এখন পর্যন্ত তার ফেরাটা একরকম নিশ্চিত বলে জানা যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে তার সংবর্ধনায় 30টি বিশেষ ট্রেন, যেটি 36 লাখ টাকা দিয়ে মানে সেটি ভাড়া করা হচ্ছে। কিন্তু লন্ডনে তিনি বলে আসলেন যে তাকে যেন বিদায় জানাতে এয়ারপোর্টে কেউ না যান, তাতে একরকমের অসুবিধা হবে এবং ইমেজও খারাপ হবে। এটির কথা চিন্তা করে তিনি বললেন। বাংলাদেশে আসলে কারো অসুবিধা হয় না? এত মানুষ যাবেন মানে ঢাকা শহরে, তাতে কারো অসুবিধা হয় না? মানে এতে কোনো ইমেজের সমস্যা শুনেন, আমি বলি আপনাকে মূল জিনিসটা হলো কি, আমি আপনাকে একটা দৃশ্য চিন্তা করতে বলি। ধরেন আপনি যখন বিদেশ যান, বিদেশে যখন এয়ারপোর্ট আপনি নামেন, নামার পর ইমিগ্রেশনে যান, অমুক করেন তমুক, আপনি কিন্তু খুব সুশৃঙ্খল থাকেন। এই আপনি যখন আবার বাংলাদেশে আসেন এয়ারপোর্টে, নামার পরেই কিন্তু আপনি ছোট ছোট আরম্ভ করেন। আপনি কত পাওয়ারফুল, আপনি যে একটা পাবলিক ফিগার এটা প্রমাণ করার চেষ্টা করেন, আপনি একটা অন্যভাবে বেরিয়ে আসার চেষ্টা করছেন। কিন্তু দেখেন একই লোক, কিন্তু একই লোক। তার মানে সমস্যাটা কোথায়, পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো মাটির পার্থক্য। আমাদের মাটি এরকম, এই মাটিতে যখন আপনি আসবেন তখন আপনি এই মাটির মতো হয়ে যাবেন। এখন তারেক রহমান সাহেব এক